বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস, এবং এই বিজয় দিবসে বাংলাদেশের সেনাবাহিনীর অফিসাররা 54 জন সেনাবাহিনীর অফিসাররা আর তারা হলো প্যারাশুট দিয়ে অবতরণ করে। যখন এই প্যারাশুটটা অবতরণ করে, আকাশে থাকতেই তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়। বাংলাদেশের সেনাবাহিনী কেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলল, সেই জন্য ভারতের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে ভারতের মিডিয়া দাবি করতেছে যেখানে আগে বাংলাদেশের সেনাবাহিনী বলতো জয় বাংলা, সেখানে হলো বাংলাদেশের সেনাবাহিনী এখন বলতেছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। যে বাংলাদেশের সেনাবাহিনী কেন লিল্লাহে তাকবীর আল্লাহ বললো, সেই জন্য ভারতের মিডিয়া বাংলাদেশের সেনাবাহিনীকে মৌলবাদী বলতেছে, যে বাংলাদেশের সেনাবাহিনী মৌলবাদী। তাহলে আপনি দেখেন যে তাদের কথা, বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের মানুষ সারাদিন বলবে হলো জয় বাংলা। অন্যদিকে দেখেন যে এই যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত হাই কমিশনার আছে ভারতে, তাকে হলো আপনার তরফ করছে। তরফ কেন করছে? বাংলাদেশের এনসিপি রাজনৈতিক দলের মুখ্য সচিব সে বলছে 7 সিস্টারকে আপনার আলাদা করে দিবে। সেই জন্য আপনার এই যে হাই কমিশনারকে তরফ করছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে বাংলাদেশের আপনার যে অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, এই অঞ্চলগুলো ভারত দখল করার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বাংলাদেশে আক্রমণ করবে, কালকে আক্রমণ করবে, এই কালকে এখানে আক্রমণ করবে, সেই জন্য আপনার হুমকি দিচ্ছে। দেখেন যে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করা হুমকি দিতে পারে, তাহলে বাংলাদেশের তরুণ ছাত্র নেতারা তাহলে কেন বাংলাদেশের 7 সিস্টার এর কথা বলতে পারবে না? আপনার ভারত এইটা আপনার কক্সবাজার এই রাষ্ট্রগুলো বা এই জেলাগুলোকে আলাদা করতে চায়, তখন তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আপনার তাদের রাষ্ট্রদূতকে আপনার তরফ করে না। যে বাংলাদেশের যে চট্টগ্রামকে আলাদা করতে চায়, তাহলে কেন আলাদা করতে চায়? তাহলে এখানে আপনি একটা জিনিস দেখেন যে তাহলে আওয়ামী লীগের গত 17 বছর ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারত কেন লালন পালন করত? কারণ ভারত এটা আওয়ামী লীগ থাকলে জয় শ্রীরাম, জয় ভগবান, জয় ঈশ্বর, জয় মহাদেব, জয় কালী, এই যে তাদের প্রভুত্বর নাম ডাকবে। যখনই আপনার আওয়ামী লীগ না থাকবে, তখন তো জয় এই বাংলা কেউ বলবে না, হয় বাংলাদেশ জিন্দাবাদ, এইটা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলবে। এইটাই হলো বাংলাদেশ জিন্দাবাদ কেন বলবে, এটার জন্য ভারতের হলো কষ্ট হয়। কারণ তারা হলো আওয়ামী লীগকে তৈরি করছিল যে তাদের মাধ্যমে বয়ান তৈরি করবে। আপনার ভাষা ভিত্তিক দিক দিয়ে কি দেখেন, আপনি একটা জিনিস দেখেন যে যেমন করালে, আমি যদি করাল বা মোহাম্মদপুর, আপনার মিরপুর, এই বস্তিগুলোতে 1 কোটি টাকা ফালানো যায়, দেখবেন এই 1 কোটি টাকা নেওয়ার জন্য আপনার এই কুরাতিকালেই আপনি দেখবেন 100 জন মানুষ মারা যাবে। আবার ওই 1 কোটি টাকা যদি গুলশান বনানী চিটা পালান, এত মানুষ মরবে না। আপনার তাহলে এই গরিব এবং সাধারণ মানুষকে দিয়া এটা আপনার 71কে যে বয়ান তৈরি করছিল আপনার যে জয় বাংলা, আপনার যেই ভারতে যাক, আপনি যেই করুক, তাদেরকেই একবার হলে জয় বাংলা বলতে হবে, এবং ভারতের কোনো হিন্দু রাষ্ট্রকে তাকে প্রণাম করতে হবে। আপনি যে পর্যন্ত তাকে প্রণাম না করবেন, তাহলে আপনি ভালো আপনার এই ভারতীয় হলেন না। আপনি যখনই বাংলাদেশ জিন্দাবাদ হবে বলবেন, তখনই বলবে সে হলো বিদ্রোহী বা আপনার সে উগ্রবাদী। বাংলাদেশের সেনাবাহিনীকে এখন মৌলবাদী ভাবতেছে। তাহলে আপনি দেখেন যে ভারতের কাজ কি ছিল, শেখ হাসিনাকে তারা কেন এই যে বছরের পর বছর লালন পালন করে, যে বাংলাদেশের সেনাবাহিনী তার আল্লাহকেই প্রথমে ডাকবে, এইটা নিয়েও ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। দেখেন ভারতের যে আপনার বাংলাদেশের হাই কমিশনারকে ডাকলো, এটা ভারত তার যে পরিচয় দিছে, এটা কোনো সভ্য জাতির পরিচয় দেয় না, এটা অগ্রসনী ভূমিকার পরিচয় দিছে, এটা সাম্রাজ্যবাদীর পরিচয় দিছে, এটা একটা বড় দেশ ক্ষমতাবান তাদের ছোট দেশকে যে ক্ষমতা কিভাবে ধরবে, এই ক্ষমতাকে প্রয়োগ করতেছে। কিন্তু ভারত ভুলে যাচ্ছে যে ভারতের সামনে বিপদ, কতটা বিপদ সামনে আছে।
কারণ কেন ভারতের সামনে এই মুহূর্তে বিপদ? আপনি একদিকে দেখেন যে চীনের সীমান্তে আপনার ভারতের এই 10,000 মাইল দখল করে নিছে এবং চীনের আপনার তারা চীনের নকশা তৈরি করছে। অন্যদিকে দেখেন যে পাকিস্তানের সাথে আপনার এই যে যুদ্ধ হারা যায়, যে নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার এক মুখে দেখা যায় যে তারা কোল একটা জনগণের থেকে অনেকটাই দূরে আছে। অন্যদিকে আমেরিকার সাথে ভারতের যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে, যেটা আমেরিকা এবং ভারত এক সময় আমেরিকা এই আপনি দেখেন 2008 সালে দেখেন ওয়ান টেররিস্টকে ভারত কিভাবে আমেরিকাকে ব্যবহার করে এবং আমেরিকাকে ব্যবহার করে এই মুসলিম রাষ্ট্রগুলোকে জঙ্গি তৈরি করে। কিন্তু বাস্তবতা দেখেন যে ভারত একজন জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র। ভারত যত জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র তৈরি হয় কোথায়? ভারত। আপনি একটা কখনো দেখছেন যে বাংলাদেশের থেকে কোনো সন্ত্রাসী বা ভারতে কোনো আক্রমণ করছে? কিন্তু ভারত থেকে আইসা বাংলাদেশে কোনো আক্রমণ করছে। তাহলে ভারত কেন আপনার তাদের মিডিয়া মাধ্যমে কেন বলে যে মুসলিমরা সন্ত্রাসী বা জঙ্গি? তাহলে দেখেন এই যে ভারতের মিডিয়া তাদের ছোট বাচ্চাদেরকে ছোট থেকে বোঝায় যে মুসলিমরা হলো জঙ্গি এবং সন্ত্রাসী। তাহলে দেখেন তাদের শিশুদেরকে কিভাবে বোঝাচ্ছে যে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সন্ত্রাসী, তাদের হত্যা করো, তাদেরকে মারো, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লেরা দাও। দেখেন ভারত কিভাবে তাদেরকে তাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রভাব বিস্তার করে যে এক মুসলিম আর এক মুসলিমের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে। আপনি একটা জিনিস দেখেন যে যেখানে হলো 1944 সালে যেখানে ভারত এবং ব্রিটিশদের সাথে স্বাধীন হয়, এই স্বাধীনতাকে ভারত কিভাবে এই আসাম, ত্রিপুরা বা মিজোরাম এই রাজ্যগুলো আপনার বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সময় ছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলার কোথায় ছিল? বাংলাদেশে। এবং এই বাংলার বিহার, উড়িষ্যা এটা বাংলাদেশের ভিতর ছিল, এটা পাকিস্তানের ভিতরে ছিল। কিন্তু এই বাংলার বিহার তাদের রক্ষা করার জন্য এখন চিন্তা করলো পাকিস্তান যদি আপনার উভয় যদি শক্তিশালী এক থাকে তাহলে পাকিস্তান অনেক শক্তিশালী থাকবে, আর পাকিস্তানকে যদি ভাঙ্গা যায় তাহলে উভয় রাষ্ট্র হলো ছোট হবে, তারা দুর্বল হবে, তারা আমাদের সাথে লড়াই করতে পারবে না। আপনি একটা জিনিস দেখেন, যদি পাকিস্তান এক থাকতো তা আসাম, ত্রিপুরা বা মিজোরাম এইগুলোকে বাংলাদেশের ভিতরে চলে আসতো। অন্য একটা জিনিস দেখেন যে বিহারের মুখ্যমন্ত্রী হাসনাত আবদুল্লাহ, এনসিপি হাসনাত আবদুল্লাহ বলছে হলো 7 সিস্টার আলাদা করব। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী বাংলাদেশকে পারমাণবিক বোমা মারার হুমকি দিছে। কিন্তু ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নিজেই ভাবা উচিত ছিল যে যেখানে দিল্লির মানুষ তাদের দিন আয় কত, তারা প্রত্যেক দিন কত হাজার কোটি টাকা কত হাজার টাকা ফুরায়, কিন্তু অন্যদিকে বিহার, উড়িষ্যা, মিজোরাম এই রাজ্যগুলো সাধারণ যারা গরিব দারিদ্র কৃষক আছে তারা দিন কত টাকা আয় করে। আপনার একজন দিল্লির একটা ধনী সমাজ কত টাকা আয় করে, একজন বিহারের যে কৃষক কয় টাকা, সাধারণ মানুষ কয় টাকা আয় করে। একজন বিহারের কৃষক এবং সাধারণ মানুষের অর্থ দিয়েই কল দিল্লি ধনী। একজন উড়িষ্যা, মিজোরাম, ঝাড়খণ্ডর একজন কৃষকের অর্থ দিয়েই কল আপনার দিল্লি ধনী। এখন বিহার, উড়িষ্যা তাদের সাধারণ জনগণের এখন ভাবতে হবে যে এই অর্থটা দিল্লি কেন ধনী এবং দিল্লির এত টাকা, এত হাজার হাজার কোটি টাকা কেন? দিল্লির মানুষ ধনী, বিহারের মানুষ গরিব কেন? দেখেন বিহার, উড়িষ্যা, এই ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এই রাজ্যগুলোতে সবচাইতে অর্থ বেশি এবং এই অর্থ দিয়েই কল দিল্লির মানুষ ধনী। এখন বিহারের মানুষ, উড়িষ্যার মানুষ, ঝাড়খণ্ডের মানুষ তাদের নিজেদেরকেই এই সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। তাদের অর্থ দেওয়া যেখানে দিল্লি ধনী হচ্ছে, তাদের অর্থ দিয়ে এবং তাদের ঘামের টাকা দেয়া দিল্লি আপনার ফুর্তি করছে, এখানে বিহারের মানুষ না খায়া মারা যাচ্ছে। তারা হলো তাদের শিক্ষিত, তাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারতেছে না, কিন্তু এই বিহারের অর্থ দিয়ে দিল্লির ছেলে মেয়ে আজকে লন্ডনে, আমেরিকা, কানাডা পড়াশোনা করতেছে। কিন্তু বিহারের জনগণ কি করতেছে, উড়িষ্যার জনগণ কি করতেছে, ঝাড়খণ্ডের জনগণ কি করতেছে? তাদের কয়টা ছেলে মেয়ে আমেরিকা, লন্ডন, কানাডা পড়াশোনা করাতে পারে? আমরা বিহারের মানুষের কাছে আমাদের প্রশ্ন জাগে, আমরা উড়িষ্যা মানুষের কাছে প্রশ্ন জাগে। আপনার টাকা দেয়া দিল্লি ধনী, আপনার টাকা দেয়া আপনার
ইডে টাকা দিয়ে আপনাদের অর্থ দিয়ে আপনি দিল্লির ছেলে মেয়েকে এবং দিল্লির ধনী সমাজের ছেলে মেয়েকে আমেরিকা, লন্ডন, কানাডাতে পড়াশোনা করতেছে। আপনার ছেলে মেয়ে কেন আপনি এই পড়াতে পারতেছেন না? একবারে কি দিল্লির বা বিহার, উড়িষ্যার মানুষ কি প্রশ্ন করছেন? আপনার এই যে নকশালবাদী, মাওবাদী, এই মাওবাদী নকশালবাদী কেন আজকে লড়াই করতেছে? আজ ভারতের এই যে সরকার নকশালবাদী মাওবাদীকে সন্ত্রাসী ভাবতেছে, তাদের টেররিস্ট ভাবতেছে, তাদের হাজার হাজার মেধাবী সন্তানকে হত্যা করতেছে। কিন্তু ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, উড়িষ্যা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা কি একবারও ভাবেন যে এই নকশালবাদী, মাওবাদী এইসব নেতারা কেন লড়াই করে? এই মাওবাদী, নকশালবাদী কেন তারা হাজার হাজার ছেলে হত্যা হইতেছে, মারা গেতেছে, দিল্লির পুলিশ তাদের হত্যা করতেছে, দিল্লির সেনাবাহিনী তাদের হত্যা করতেছে? কেন হত্যা করতেছে? এই প্রশ্নের উত্তর কি দিল্লির, আসাম, ত্রিপুরা, উড়িষ্যার মানুষ কি খোঁজে? একবার তো ভাবুন তো, দিল্লির ভাইদের ভাবুন তো, আসামের ভাইদেরা ভাবুন তো, মিজোরামের ভাইরা একবার ভাবুন তো, এই যে আপনাদের যে তামা, দস্তা, সীসা, এই অর্থগুলো কাদের? এই যে আপনাদের যে অর্থগুলো, এই অর্থ দিয়ে দিল্লির ধনী হয়। এই দিল্লির মানুষ আপনাদের টাকা দেয়, আপনাদের বুকে গুলি চালাচ্ছে। এই দিল্লির মানুষ, এই যে দিল্লির পুলিশ, দিল্লির সেনাবাহিনী, এই যে আসাম, এই যে মাওবাদী, নকশালবাদীর যারা আপনার সন্ত্রাসী বা জঙ্গি বলেন, তারা কি আসলে জঙ্গি? একবার দেখুন তো তারা কেন লড়াই করতেছে? শুধুমাত্র মাতৃভূমি রক্ষা করার জন্য লড়াই করতেছে। কিন্তু দিল্লির পুলিশ এবং দিল্লির সেনাবাহিনী তাদেরকে ইনকাউন্টার করে হত্যা করতেছে। আপনার জনগণ কেন দাঁড়াচ্ছেন না? কেন মাওবাদী, নকশালবাদীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন বলতেছেন না তারা দেশপ্রেমিক? আপনারা মাওবাদী এবং নকশালবাদীর পাশে দাঁড়ান, এবং তারাই আপনাদের স্বপ্ন দেখাতে পারে। এই যে উড়িষ্যা, বিহারের এই যে মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী যে বাংলাদেশে বোমা হামলা করতে চাইছে, বা বাংলাদেশে অ্যাটম বোমা এটা হামলা করতে চাইছে, বিহারের মুখ্যমন্ত্রী আসলে আরো সজাগ হয়ে কথা বলা উচিত। কারণ বিহারের মুখ্যমন্ত্রী যদি ভাবে যে অ্যাটম বোম মায়েরা বাংলাদেশের মুখ বন্ধ করবে, বাংলাদেশের তরুণ সমাজের ছাত্র নেতাদের মুখ বন্ধ করবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে বসে আছে। কারণ বাংলাদেশে যদি আপনার এই হামলা করে, বোমা হামলা করে, অবশ্যই জাতিসংঘে 51/1 যে সংবিধান অনুযায়ী যে কোনো দেশে যদি হামলা করা হয়, কোনো রাষ্ট্র, এখানে তার প্রতিরোধ এবং অগ্রযাত্রা থামানোর জন্য ওই রাষ্ট্র যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। এটা জাতিসংঘের আইন অনুযায়ী। অবশ্যই জাতিসংঘের কনভেনশন, আন্তর্জাতিক আইনকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে, এবং জাতিসংঘের কনভেনশন আইনকে শ্রদ্ধা করে তার মাতৃভূমি রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণ যে কোনো মুহূর্তে প্রস্তুত হবে। এবং ভারতের দাদারা যদি এই ভয় দেখায় যে তাদের কাছে অ্যাটম বোমা আছে, পারমাণবিক বোমা আছে, তাহলে একটা ভুল ধারণা বসে আছে। কারণ আপনার একদিকে আপনি সন্ত্রাসী পালবেন, জঙ্গি পালবেন, বাংলাদেশকে অস্থিরতা করবেন, জঙ্গি হামলা করবেন, অন্যদিকে আপনার পারমাণবিক বোমা হামলার ভয় দেখাবেন। এটা বাংলাদেশের মানুষ এগুলো ভয় করে না। কারণ বাংলাদেশের মানুষ তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য এইগুলো হাজার হাজার পারমাণবিক বোমার নিচে ফালালেও ওই পারমাণবিক বোমার উপর দিয়ে ভাইসা ওঠা তার মাতৃভূমিকে রক্ষা করবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।